ফের ফিরে এলাম ওঙ্কার বাংলা 26-এর ব্যাটেল নিয়ে। এই মুহূর্তে সব থেকে একটি বড় খবর, যেটা ব্রেকিং নিউজ বলা যায়, যে আজকে প্রথম দফা নির্বাচন শেষ হয়ে গেছে। 90% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত। তারপরে আরো 1 ঘন্টা বাকি ছিল, এখনো সেই ফিগারটা আসেনি। কিন্তু এর মধ্যে একটি বড় খবর যেটি হচ্ছে যে কলকাতার যে সমস্ত ক্লাবগুলো রয়েছে কলকাতা পুলিশের আন্ডারে, সেই কলকাতা পুলিশের আন্ডারে যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোকে আগামীকাল অর্থাৎ শুক্রবার বিকেল 5টায় যে ক্লাবগুলো তাদের যে নিজস্ব এলাকায় যে থানাগুলো আছে সেই থানার ওসি বা আইসি তাদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। একটি মিটিং আছে এবং বলা হয়েছে ভোট রিলেটেড ইস্যু অর্থাৎ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। তো কলকাতার নামজাদা শুধু পুজো নয়, যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তার সঙ্গে অবশ্যই কলকাতার যে সমস্ত নামজাদা পুজো করে তারা তো রয়েছে, সেই সঙ্গে এছাড়াও অন্যান্য যে সমস্ত ক্লাব রয়েছে সমস্ত ক্লাবকেই আগামীকাল তাদের এলাকার যে থানা, তারা যে এলাকায় রয়েছে যে ক্লাবগুলো, তাদের যে থানা রয়েছে নিজস্ব যে থানা রয়েছে সেই থানার ওসিদের সঙ্গে বিকেল 5টায় দেখা করতে বলা হয়েছে। এবং যে আলোচনাটি হবে সেটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত আলোচনা, এটা একটি বিশেষ সূত্রে জানা গেছে। তো এখন এই যে নির্বাচন সংক্রান্ত বিষয় কলকাতা ক্লাবগুলোকে নিয়ে, তো এইটা কিন্তু আমরা এইটা নিয়েই আলোচনায় আসব যে কলকাতার নামজাদা ক্লাবগুলোকে বা পাড়ার যে সমস্ত ক্লাব রয়েছে সেগুলোকেও আগামীকাল বিকেল 5টায় ডাকা হয়েছে। আমরা এই বিষয়ে আলোচনা করব। আমি তপশ্রীদির কাছে আসব, যে তপশ্রীদি হঠাৎ করে এই রকম একটা ক্লাবদের কেন ডাকা হলো বলে মনে হচ্ছে? ক্লাবদের কিন্তু এমনিতেও মানে হয়তো এরকম মেসেজ করে বা লিখিতভাবে নয়, কিন্তু এটা আমাদের পাড়ার ক্লাবকেও যেহেতু বলা হয়েছিল তাই বলছি, যে যখন সেই এলাকায় সেই কেন্দ্রের প্রার্থী প্রচারে যেদিন আসেন বা রোড শো করেন, সেখানে কিন্তু ভার্বালি সেই এলাকার যে এমপি বা এমএলএ আছেন তারা কিন্তু ভার্বালি বলেন যে কাল কিন্তু রোড শোতে যেন সবাই থাকে পাড়ার। হ্যাঁ, এবার যার ইচ্ছে সে যায়, জোর জারের ব্যাপার নেই, যার ইচ্ছে সে যায়, যার ইচ্ছে সে যায় না। এটা তো পাড়ার এমপি এমএলএ বা কাউন্সিলর বলতে পারে, সেটা তার বিষয়। কিন্তু পুলিশ হঠাৎ করে মিটিংটা ডাকলো বা একটা, দেখুন পুলিশ তো দেখুন তো তৃণমূলেরই পুলিশ, তো এবার তৃণমূল ক্লাবগুলোকে লাখ টাকা দেয়, তারা ক্লাবগুলো ওবলাইজ থাকে সেই কারণে। তো এরকম বলছি না যে সব ক্লাবই তৃণমূল হয়ে গেছে, কিন্তু টাকাটা তো পায় তারা, তার তো একটা অব্লিগেশন থাকে। সেই হিসেবে হয়তো তাদেরকে হয়তো আপাত দৃষ্টিতে নিশ্চয়ই বলবে না যে তোমরা গিয়ে কিছু করো, বলবে এলাকায় শান্তি শৃঙ্খলা রেখো, এলাকায় গিয়ে দেখো, তোমরা একটু নজর রেখো ক্লাবের কর্তা ব্যক্তিরা, যে যাতে শান্তিতে ভোট হয় তোমাদের বুথগুলোতে, তোমাদের এলাকার। আমার ধারণা এগুলো বলবে, আমি তো জানি না কি বলবে। তবে এই যে ক্লাবগুলোকে যে আমি কবজা করারই বলবো, যে একটা ব্যাপার তৃণমূল নিয়েছে নীতি, নয়তো কেন আমার একটা ক্লাব, একটা নামকরা ক্লাব, তাদের কোটি টাকার পুজো হয়, সেই কোটি টাকার পুজো যদি তারা জোগাড় করতে, কোটি টাকা জোগাড় করে তারা যদি উড়িয়ে দিতে পারে 5 দিনে, হ্যাঁ, যে প্রতিমা, প্যান্ডেল, ফাংশন ইত্যাদি করে এবং লোকজন খাইয়ে টাইয়ে, তো তাহলে তারা তাদের কাছে 1 লাখ টাকার অনুদান কি? কিন্তু 1 লাখ টাকার অনুদান যেটা সরকারের থেকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেক চাপ। একদম। এইখান থেকে আমি উত্তম বাবুর কাছে আসবো, যে সমস্ত ক্লাবগুলোকে ডেকেছে আপনারা কি, আমি বলছি যে তপশ্রীদি যেটা বললো যে ধরুন র্যালি হবে, ধরুন নরেন্দ্র মোদী র্যালি করবেন কলকাতায়, এটা জানা যাচ্ছে। তো যদি র্যালি করে, তো সেক্ষেত্রে আপনারা কি সব ক্লাবে যান বা সব ক্লাবে গিয়ে আপনারা অনুরোধ করেন থাকার জন্য? অবশ্যই আমি একটু করি, এটা ব্যাপারটা আমার মনে হয় এটা নির্বাচন কমিশনের কোনো নির্দেশ আর কি। কারণ এই ক্লাবগুলোকে মমতা ব্যানার্জি গত 5-7 বছরের মধ্যে প্রায় 5 লাখ টাকা করে অনুদান দিয়েছে। প্রথম বছর 2 লাখ, তারপরে পরপর 3 বছর 1 লাখ টাকা করে।
এবং বর্তমানে প্রত্যেক বছরই পুজোর দুর্গাপূজার সময়। সময় কিছু দেওয়া হয়, লাস্ট ইয়ার 1,10,000 টাকা দিয়েছে। এইগুলো দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যে ক্লাবগুলো আমার আন্ডারে থাকবে। অবভিয়াসলি ক্লাবগুলো সিপিএম যেমন সিপিএম এর সেক্রেটারি হতো, এখন তৃণমূলের সেক্রেটারি, আগামী দিনে কোনো সরকার আসলে তার সমর্থনে সেক্রেটারি হবে। এটার উদ্দেশ্যটা অন্য হওয়া উচিত ছিল, যে ক্লাবের এসে যদি রুলিং পার্টির প্রতিনিধি থাকে পরিচালনায়, তাহলে ক্লাবের ডেভেলপমেন্ট হবে। কিন্তু মমতা ব্যানার্জি এটা একদম পলিটিক্যালাইজ করে ফেলেছে, যে আমি টাকা দেবো, আমার কথা বলবে। আমার মনে হয় আগামী দিন ওই কারণেই ডাকা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশেই ভোটের সময় ক্লাবগুলোকে বন্ধ রাখতে হবে, যেটা আজকেও নর্থের দিকে হয়েছে, যে কোনো সংগঠনগুলোকে বন্ধ রাখতে বলেছে। সেকেন্ডলি যেটা হচ্ছে, ক্লাবের সম্পাদক বা ওখানে সভাপতিকে মানে কমিট করে আসতে হবে যে যদি রকম কোনো প্ররোচনামূলক কোনো কাজ হয় তাহলে তার দায়িত্ব থাকবে আর কি। তো এটা একদম নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন। সেকেন্ডলি যেটা হচ্ছে, আবার রিপিট করছি, মমতা ব্যানার্জির এই যে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে মানুষকে ইনভলভ করে আনো, ধমকানো বা পয়সা দিয়ে পারচেস করার চেষ্টা, সেটাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। এটা কিভাবে বন্ধ করা যায় বা আগামী দিনে পথ দেখানো যে এটা সঠিক পথ নয়। সামাজিক কাজের জন্য মানুষের কাজে লাগবে বলেই এই গণসংগঠনগুলো তৈরি হয়। আমরা ক্লাব কালচারটা, আমি অন্য রাজ্যে বা বিদেশে তো প্রশ্নই আসে না, রাজ্যে আমরা যেমন ক্লাব কালচারের কথা বলি অবাক। আমরা একটা এক্সাম্পল দিতাম, রাত্রি 12টায় হোক 11টায় হোক, কোনো যদি মানুষ বিপদে পড়ে আমরা কিন্তু দৌড়ে ক্লাবে যাই। তো সেবামূলক কাজ, সমাজমূলক কাজে ইনভলভ থাকবে, সেটার জন্যই ক্লাব। কিন্তু বর্তমান সরকার সেটাকে একদম পার্টি অফিস বানিয়ে ফেলেছে। এবং শুধু তাই না, মানে পয়সা দিয়ে মানে বাজে কাজ করিয়ে তাকে এমন জায়গায় নিয়ে গেছে, অভ্যাস করে দিয়েছে যে রাজনীতি করলেই আমাদের কিছু আর্ন হবে, কিছু সুযোগ সুবিধা পাবো। সেই মোটিভটা চেঞ্জ করার জন্যই মানে নির্বাচন কমিশনের একদম। চ্যালেঞ্জ আগামী দিনে। হ্যাঁ, অভিজিৎ বাবু, আপনাদের কাছে কোনো খবর আছে এরকম? দেখুন, প্রথমে বলবো এইটা থেকে পুরো প্রমাণিত হয় যে আজকে পুলিশ শাসক দলের পুরো দলদাসে পরিণত হয়েছে। কেন? পুলিশ কিন্তু এখন শাসক দলের নেই, এখন কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে। কিন্তু শাসক দলের কথাটা এই কারণে ব্যবহার করলাম, পুলিশ তো প্রশাসন, পুলিশের হচ্ছে নিরপেক্ষতা থাকবে। আর ক্লাবগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে এতদিন ধরে রাজ্য সরকার ক্লাবগুলোকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে সেই মানুষগুলোকে তাদের রাজনৈতিক কারণে ব্যবহার করেছে, না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। এটা তো আমরা দেখছি, সাধারণ মানুষ দেখছে। তো কাজেই এটা আর মানে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। একদম। তো এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে পৌঁছে যাব। সেটা হচ্ছে অভিজিৎ বাবু, উত্তম বাবু, যেটা বিষয় সেটা হচ্ছে আজকে উত্তরবঙ্গ যেমন একদিকে ভোট হলো, অন্যদিকে রাঢ়বঙ্গ, জঙ্গলমহলের পার্ট, আর হচ্ছে মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের একটা একদম সামান্য একটা জেলা ভোট হয়েছে। তো মোট 152টা আসন, 16টা জেলা। কতগুলো আসন আপনারা এক্সপেক্ট করছেন আজকে এই নির্বাচনের পরে? দেখুন, আমাদের প্রথম এটা টার্গেট ছিল যে আমাদের এখানে নিয়ার 100, মানে 90 to 100, কিন্তু আজকের এই 90%, 91% ভোট পুলহাতে আমার মনে হচ্ছে এটা 110 প্লাস হবে, 110 প্লাস হবে। ইভেন যেটা আমাদের দক্ষিণবঙ্গের যে নেক্সট 142টা সিট আছে, 142টা, হ্যাঁ, সেখানে আমরা ওই যে প্রথমে একটা বিষয় একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা এই জায়গা থেকেই কিন্তু এই গন্ডগোলটা শুরু হয়, এই দক্ষিণ 24 পরগনা আর বিশেষ করে বীরভূম, এই চরম চরম বাতাসা আর এই অভিষেকের টিম। তো আমরা কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে বা দলগতভাবে আমাদের একটা প্ল্যান ছিল যে এইসব জায়গাগুলো আমরা একদম পিসফুলি রাখবো, চেষ্টা করবো যেন সারা ভারতবর্ষে এই হাওয়াটা না বয় আর, এবং রাজনৈতিকভাবে আমার মনে পলিসিগত সাকসেস। তো সেই কারণে এই দিকটা আমাদের একটু আমরা দুর্বল ভাবছিলাম। কিন্তু আজকের এই মানে যেভাবে জনগণ রাস্তায় দাঁড়িয়ে প্রথম 6 ঘন্টা ভোট দিয়েছে, আবার রিপিট করছি, প্রায় 10% প্রত্যেক ঘন্টায় ভোট পড়েছে। দ্বিতীয় ফেজে আমাদের ভালো রেজাল্ট হবে, 142-এর মধ্যে ওখানে আমরা 60-65 ক্রস করবো আর কি। সুতরাং আমরা জিতছি, ভালো রেজাল্ট করেই জিতছি, এখানে কোনো সন্দেহ নেই। বিজেপি সরকার গড়ছে, 4 তারিখে পদ্মফুল পশ্চিমবাংলা হচ্ছে। অভিজিৎ বাবু, আপনারা কংগ্রেস এককভাবে 294টা আসনে লড়াই করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। মালদা, মুর্শিদাবাদ, মানে উত্তরবঙ্গে কিন্তু কংগ্রেসের একটা ভালো প্রভাব ছিল। তো সেই জায়গা থেকে বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর
এবং আরো অন্যান্য বেশ কিছু জায়গা। তো সেই জায়গা থেকে কতগুলো আসন আপনারা এক্সপেক্ট করছেন আজকে যে নির্বাচন হলো? দেখুন, প্রথমে বলি, জাতীয় কংগ্রেসের এই মুহূর্তে প্রথম উদ্দেশ্য হলো পশ্চিমবাংলায় ভোট চুরি রোখা। এদিকে তৃণমূল, ওদিকে বিজেপি, এই দুজনের যে কোলাবোরেশনে যে ভোটটা হচ্ছে, এই ভোট চুরিটাকে আগে আমাদের রুখে দেওয়া এবং সাধারণ মানুষের কাছে এটা অ্যাসিওর করা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হচ্ছে। এবার আসছি যে আসন পাবো কত। প্রথম কথা হচ্ছে, অবশ্যই উত্তরবঙ্গে কংগ্রেসের শক্তি একটু হলেও আজকের দিনে বেশি। তো আসন কত পাবো এটা তো 4 তারিখের পরেই বোঝা যাবে। এটা তো আমরা মানে আপনাদের expectation কত? এবারে বাংলায় কংগ্রেসের হাওয়া আছে মোটামুটি। আমাদের ধারণা সারা এই সাথে মোটামুটি 12 থেকে 15টা সিট আসন কংগ্রেস পেতে পারে। তপস্বীদি, এই যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এইখানে এই যে যেটা কিছুক্ষণ আগে আমরা যিনি ছিলেন ওই হুমায়ুন কবিরের দলের যিনি মুখপাত্র ছিলেন, তিনি যে কথাটা, কামাল হোসেন তিনি ছিলেন, তিনি যে কথাটা বলছিলেন, 5টা দল 70% পর্যন্ত মুসলমান রয়েছে এক একটা কেন্দ্রে, বেশ কয়েকটা কেন্দ্রে। তো সেইখানে এই যে মানে ভোট পাখির চোখ, সবাই কিন্তু এই সংখ্যালঘু ভোট, মুসলিম ভোটটা। তো এইখানটা থেকে যে মালদা, মুর্শিদাবাদ, এই যে এই জায়গাটা ভোট কভার করতে গিয়ে কি পরিস্থিতি মনে হলো? এখন মালদা, মুর্শিদাবাদে তো প্রচুর সংখ্যালঘুর নাম কাটাই গেছে এসআইআর প্রক্রিয়াতে, ফলে তাদের তো আর খুব একটা তাদের ফেরত আসেনি। কারণ আমরা তো দেখলাম 27 লক্ষের মধ্যে 139টা নাম ফেরত এসছে, নেগলিজিবল একটা ফ্যাক্টর। সুতরাং প্রায় প্রচুর লোকের নাম বাদ গেছে। এখন সেই বাদ যাওয়া লোকরা তার ভোট দিতে পারেনি, সুতরাং তাদের ভোটে কোনো গুরুত্বই থাকছে না, অন্তত এবারের বিধানসভা নির্বাচনে। এবার ঘটনা হচ্ছে যে আমি মালদা, মুর্শিদাবাদে আমি দুটো সভা নিজে কভার করেছি, সেটা দুটোই কংগ্রেসের প্রার্থী হেভিওয়েট বলে, মৌসাম বেনাজির নূর আর অধীর চৌধুরী। এবার মৌসাম বেনাজির নূর কিন্তু আমার মনে হয়েছে যে আমার খুব কনফিডেন্ট এবং তার প্রচুর ভিড়, মানে ভিড়ের জন্য বলছি না, ভিড়টা সবসময় মানে ইভিএম এ প্রতিফলিত হয় না, কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা তার হয়ে প্রচারে যে আজকে ইমরান প্রতাপ গড়ির মতন নেতাকে পাঠানো হয়েছে, তরুণ তুর্কি নেতা, তাকে পাঠিয়েছে, তার হেলিকপ্টার করে আসছে, হেলিকপ্টার করে চলেছে, সেগুলো একটা কিন্তু সাধারণ লোকের, যারা ওখানকার দিনমজুর শ্রেণীর লোক, এই তাদের কাছে তো একটা বিশাল ব্যাপার। হেলিকপ্টার করে নেতা এলো, বক্তৃতা দিল, হেলিকপ্টারে উঠে চলে গেল, হ্যাঁ আমার সঙ্গে হাত ধরে গেল, আমার এগুলোর বড় ব্যাপার। আর মৌসুম বেনাজির নূরের একটা জিনিস আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে উনি কিন্তু উঠেই প্রথমে, এটা উনি নাকি সব সভাতেই বলছেন, আমি তো সব সভায় যাইনি, আমি মালতীপুরের সভায় গিয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে উনি নিজের কেন্দ্রে দাঁড়িয়ে বলছেন, আমি প্রথমেই বলছি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ভুল করেছিলাম, আমি তৃণমূলে গিয়ে ভুল করেছিলাম, আমি ঘরের মেয়ে ঘরে ফেরত এসেছি। তারপরে ওখানে তো গনি খানের একটা ঐতিহ্য রয়েছে, ডালুবাবু কদিন আগে মারা গেছেন, তার ছেলে ঈশা এসেছিলেন প্রচারে। কিন্তু আমি বলছি, সেই কম্প্যারিজনে আমি অধীর চৌধুরীর সভায় গিয়ে আমার সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি খুঁজে পাইনি। আমি ওনাকে সরাসরি বললাম, অধীর দা তো আমরা অনেক আগেও কভার করেছি অধীর চৌধুরীকে, তো অধীর চৌধুরী প্রচুর দৌড়চ্ছেন, কারণ নিজের কেন্দ্র ছাড়া ওনার কাঁধে আরো অনেক দায়িত্ব, অনেক কেন্দ্রের দায়িত্বই রয়েছে, দৌড়ে বেড়াচ্ছেন এই বয়সে, যথেষ্ট 70-এর উপর তো বয়স, 75 নাকি এরকম বয়স, তো এখনো উনি যথেষ্ট ফিট আছেন। তো উনি যে দৌড়চ্ছেন, উনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো অতীতের কথা, অতীত গৌরবের কথা, ওনার কাজের যে খতিয়ানটা দিচ্ছেন সেটা ওই কোভিডের আমলে, মানে 2022-এই শেষ। কিন্তু তারপরে যে ওনার হাতে খুব একটা ক্ষমতাও ছিল না, বিশেষ করে ইউসুফ পাঠানের কাছে ওনার হেরে যাওয়াটা একটা বিশাল একটা ব্লো হয়েছে ওনার রাজনৈতিক ক্যারিয়ারে। তো এইভাবে আমার মনে হয়েছে যে কংগ্রেস অন্তত এবার 3 থেকে 4টে আসন পাবে, এটা আমার মনে হয়েছে। মানে এটা কি উত্তরবঙ্গে বলছেন? মানে মালদা, মুর্শিদাবাদ শুধু সব মিলিয়েই বললাম যে 4টে আসন পাবে বলে আমার মনে হয়েছে। আচ্ছা, আজকে আমাদের এখানে কোনো তৃণমূলের প্রতিনিধি আমরা পাইনি, আমরা চেয়েছিলাম তাদের কাছে, তারা পাঠায়নি। হয়তো তৃণমূলের প্রতিনিধি পেলে
তাকে আমরা অনেক প্রশ্ন করতে পারতাম, যে প্রশ্নগুলোর উত্তর তারা দিতে পারতেন, কিন্তু পাঠায়নি। সেটা যাই হোক, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা বিজেপি এবং কংগ্রেস এই দুই দলের কাছে বলছি যে আগামী 29শে এপ্রিল আমাদের দ্বিতীয় দফার নির্বাচন। আর এই দ্বিতীয় দফার নির্বাচনে দক্ষিণবঙ্গের ভোট, এবং দক্ষিণবঙ্গের যে ভোট সেটা বলা যায় তৃণমূলের গড়। তো এই তৃণমূলের গড়ে এবার কি সেই মানে যেটা উত্তরবঙ্গে ভোটটা হলো, এবং আমরা জানি যে এটা কিন্তু ঘটনা, আপনি যদি দেখেন যে আজকে যে নির্বাচনটা হয়েছে উত্তরবঙ্গে কিন্তু এমনি নির্বাচন কিন্তু খুব একটা মানে ঝামেলা খুব একটা হয় না এটা কিন্তু, এবং আপনি জঙ্গলমহল বা ওই দিকেও খুব একটা কিন্তু ঝামেলা হয় না। আমাদের এই দক্ষিণবঙ্গে বিশেষ করে যে উত্তর চব্বিশ পরগনা, মানে মুর্শিদাবাদ প্রতিবারই হয়, দেখুন ডোমকলে হয়েছে, মুর্শিদাবাদ থাকেই, ডোমকলে কাল থেকেই শুরু হয়েছে, বা রেজিনগরে হয়েছে, মুর্শিদাবাদেই ওই টুকটাক কিছু বিক্ষিপ্ত হচ্ছে, কিন্তু বাকি অন্যান্যবারও কিন্তু শান্তিপূর্ণ নির্বাচন হয়। এই চ্যালেঞ্জ কিন্তু 29 তারিখ। আপনাদের কি মনে হয় এই চ্যালেঞ্জ কি নির্বাচন কমিশন অ্যাকসেপ্ট করতে পারবে? দেখুন, নির্বাচন কমিশনার প্রথম ফেজে যে সিস্টেমে ছিল, আশা করি সেকেন্ড ফেজে একই রকম থাকবে। প্রথম প্রশ্নটা হচ্ছে তৃণমূল রাস্তায় থাকবে কিনা। আজকের পরে আর তৃণমূলকে আপনি পাবেন কিনা, বুথে বসবে কিনা চিন্তায় পড়ে গেছে ওরা, যা দেখেছে 90% 91% ভোট পুল হয়েছে। সবারই ভয় আছে। আজকে যারা গন্ডগোল করছে, অলরেডি কালিয়াগঞ্জের 4 জন অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে। সুতরাং আপনারা কালকেই খবর পেয়ে যাবেন, সবকটা অ্যারেস্ট হবে। নির্বাচন কমিশনার এবার কথা দিয়েছে 4 ঘন্টার মধ্যে আমরা এটা ফিনিশ করব। এটা নয় যে 4 ঘন্টার মধ্যে আমরা খুঁজে নিয়ে আসবো, ডিসিশন নেবো 4 ঘন্টার মধ্যে কি সাজা হবে তার, সেটা তার কাছে চ্যালেঞ্জ। দক্ষিণবঙ্গে ধরুন যদি আমরা এর আগে দেখে থাকি, ওই ডায়মন্ড এলাকায় মানে অভিষেকের নেতৃত্বে, আর ওইদিকে বীরভূমের অনুব্রত মণ্ডল, আজকে বীরভূম ভোট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বীরভূমে সেক্ষেত্রে 2-3টে ছোট ঘটনা ছাড়া এবারে কিন্তু বীরভূমে কিন্তু শান্তিপূর্ণ ভোট। হ্যাঁ, ওই নানুরে একটু হয়েছে, তা সুতরাং হবে না। ওই বললাম সবারই তো প্রথম কথা, দেখুন এরা একদম 0 থেকে শুরু করেছিল, এখন সবাই করোড়পতি। এবার ভোগ করার তো একটা মানসিকতা আছে। খালি পেটেই অ্যাকচুয়ালি বিপ্লবটা হয়, খালি পেটেই মারামারি হয়, খালি পেটেই যারা বোম মারে আর কি। করোড়পতিরা কখন হাতে বোম নিয়ে বোম ছোড়ে না আর কি, এটা ইতিহাস বলছে, রাজনীতি প্ল্যাটফর্ম থেকে বোঝা যায়। তো সেই কারণে এখন এরা সবাই যারা কামাই করেছে তারা আমার মনে হয় রিস্ক নেবে না, সেটা দক্ষিণবঙ্গ হোক আর উত্তরবঙ্গ হোক। আমাদের বিশ্বাস 29 তারিখে এইভাবে ভোট হবে। উল্টো হতে পারে, হয়তো দক্ষিণবঙ্গের লোক এত বেশি অত্যাচারিত হয়েছে, সেটা সিপিএম জামানায় 34 বছর বলি আর 15 বছর, আমার মনে হয় এই 91% রেকর্ডটা হয়তো ভেঙেও যেতে পারে, আর বেশি ভোট তুল হবে। হিন্দুরা সংগঠিত হয়েছে। আবার বলছি, নরেন্দ্র মোদীর ওই নেতৃত্বে মানে আমাদের যে স্লোগান ছিল, চলো পাল্টাই, চাই বিজেপি সরকার। সেকেন্ডলি একটা কথা আপনাদের বলে রাখি, সারা ভারতবর্ষের 22টি দল যে 30%, পশ্চিমবাংলা 30%, সারা ভারতবর্ষে 18% মুসলমানদের নিয়ে যে নোংরামিটা করছে, বিজেপি দল একা 100 কোটি মানুষকে নিয়ে, এরা 22টা দল 30 কোটি মানুষকে নিয়ে করছে, আমরা 100 কোটি মানুষকে নিয়ে চ্যালেঞ্জ করছি যে আগামী দিনে হিন্দুত্বের সম্মান নিয়ে ভারতবর্ষ চলবে। হিন্দু রাষ্ট্র হবে কিনা আমি বলছি না, এটা মনে হচ্ছে পশ্চিমবাংলার এই নির্বাচনে আরেক স্টেপ এগিয়ে। একদম শেষ করব তপস্বীদিকে দিয়ে, যে তপস্বী এই যে হিন্দুত্ব ব্যাপারটা আসছে, আমি যেন শেষ করব যে আলোচনায়, যে জেন জি এই প্রজন্মের যে সমস্ত ছেলেমেয়েরা বর্তমানে, তারা কিন্তু আগে একটা মানে এই কমনাল বা এই বিষয়গুলো করে, কিন্তু এখন না তাদের মধ্যে একটা কোথাও পরিবর্তন এসছে হিন্দুত্ব বলে। কিভাবে বিষয়টাকে দেখছো? একটা বলতে পারি, আমি আমার কিছু অল্প বয়সী ছেলেমেয়ের সাথে আমার কথাবার্তা হয় মাঝে সাঝে, তাদের একটা হিন্দুত্ব থেকেও আমি বলবো যে তারা বলছে আমরা হলাম সনাতনী। সনাতনীটা কি? তারা বলছে যে আমরা বলছি না যে আমরা বিরাট হিন্দু, আমরা বিজেপির হিন্দুত্বতে বিশ্বাসী হয়ে পড়েছি, তা নয়। আমরা বিজেপি ভোটারও তাদের মধ্যে অনেকেই নয়, কিন্তু আমরা সনাতনী। আমরা যেটা ভারতবর্ষের রুট, যেটা আমাদের শিকড়, আমাদের ঐতিহ্যের শিকড়, আমরা তার অনুসারী। এবং সেটা কিন্তু আসলে হিন্দুত্বকেই সমর্থন করে, তার কারণ সনাতনীটা হচ্ছে যেটা প্রাচীন হিন্দুত্ব, তারা রামায়ণ মহাভারত পুরাণ টেনে নিয়ে আসছে। এই যে একটা পরিবর্তন আমি অন্তত আরবান ইউথের মধ্যে দেখেছি,
এটা কারো কাছে অ্যালার্মিং হতে পারে, কারো কাছে মনে হতে পারে যে না ভালোই শিকড়ের সন্ধানে যাচ্ছে যুব প্রজন্ম। 29 তারিখ একদম একদম খুব সামান্য, আপনার নির্বাচন রয়েছে 29 তারিখে বেহালা পূর্বে, তো কি মনে হচ্ছে? বেহালা পূর্বে আমাদের রেজাল্ট ভালো হবে। মানুষের প্রতি মানে অসম্ভব উদ্দীপনা আছে জাতীয় কংগ্রেস প্রার্থীকে পেয়ে। তারা এই জবাব তারা তাদের ইভিএম মেশিন দেবে। আজকের মতন আমাদের এই যে ওঙ্কার বাংলার যে 26-এর ব্যাটেল নিয়ে এলাম, আজকের মতো শেষ। ধন্যবাদ আমাদের যারা অতিথি ছিলেন, অভিজিৎ বাবু, উত্তম বাবু এবং তপশ্রীদি, আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ। আপনারা নজর রাখুন, আগামী দিনে আবারও দ্বিতীয় দফার নির্বাচনে এই 26-এর ব্যাটেল নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।